আগে তোমার বরকে বোঝাও, সে যেমন পাগলামো করেছে না তা থেকে সবাই ভয় পাবে। প্রাতঃ ভাই কিন্তু খুব ভয় পেয়েছে, আমি শিওর এখনো শরীর নিয়ে ঘাম ঝুটছে তার। পুষ্প কিছু বলবে তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। দুজনেই সেদিকে তাকাতেই দেখলো পার্থ দাঁড়িয়ে। প্রিয়ার কথা অনুযায়ী সত্যি মেঘ ঘেমে আছে ছেলেটা। সামনের দুটো খোলা বোতামের শার্টটা শক্ত ফোলা পেশির সাথে আঁটসাঁট হয়ে আছে। বড় চুলগুলোতেও ঘামের চিহ্ন বিদ্যমান, চোখ দুটো লাল। জ্ঞান ফেরার পর এই যে এখন সে পুষ্পর দেখা পেল, এবার বুকের ভেতর হালকা লাগছে। সে আস্তে ধীরে এগিয়ে যায় সামনে, কাছাকাছি গিয়ে প্রিয়ার উদ্দেশ্যে বাক্য ছড়ল। বাইরে যা। প্রিয়া কথা বাড়ালো না, বুঝতো তাদের একান্ত সময় প্রয়োজন, তাই চুপচাপ চপল পায়ে বেরিয়ে গেল বাইরে। পার্থ দাঁড়িয়ে থাকে একইভাবে, না কথা বলে আর না বসে, শুধু চেয়ে রয় পুষ্পর দিকে। সে কথা বলছে না বলে পুষ্পই সাহস করে বলল, আপনাকে এমন লাগছে কেন? আমার কিছু হয়নি তো, এত চিন্তা কেন করছেন? নিজের চোখ মুখের অবস্থা দেখেছেন? পার্থ এগিয়ে যায়, পুষ্পর এক হাত টেনে বুকের উপর চেপে রাখে, বলে, মনের অবস্থা দেখেছিস? এই দেখ, এখানে এখনো কেমন করছে। পুষ্পর এক হাত পার্থর বুকের বাপাশে রাখা, ভেতরে ধকধক করা হৃৎপিণ্ডের গতি স্পষ্ট বোঝা যাচ্ছে। কি জোরে জোরে ছুটছে যন্ত্রটা। সে অন্য হাত নিয়ে পার্থর গালে রাখে, মায়াভরা কণ্ঠে বলে, এত চিন্তা করে নিজের ক্ষতি কেন করছেন? আপনি শিক্ষিত ছেলে, আপনার তো জানার কথা প্রেগনেন্সিতে এরকম হরমোনাল প্রবলেম হয়ই। এতে এত চিন্তা করলে কি চলবে? আমি কি আপনাকে ছেড়ে যাচ্ছি নাকি? এত সহজে ছাড়ছি না আমি আপনাকে। পার্থ আলতো হাতে তাকে গিয়ে জড়িয়ে ধরল, মাথায় চুলের ভাঁজে চুমু দিয়ে বলল। আমি ছাড়তে দিচ্ছিও না। পুষ্প দুহাত পার্থর পিঠে রেখে ভালোভাবে জড়িয়ে নিল, তাকে বলল, তাহলে এত কিসের চিন্তা? ভয়টা যে কিসের সেটা তো আর পুষ্পকে বলা যাবে না। ভয়টা পার্থর মনেই থাক, দুঃস্বপ্নগুলো স্বপ্নেই শেষ হোক। শুধু দুঃস্বপ্ন হলেও হতো, কিন্তু আজ ডক্টর কি বলল? ডক্টরের কথাতেই পার্থর প্রাণ যাচ্ছে আর আসছে। এই অজ্ঞান হওয়াটা নাকি শুধু প্রেগনেন্সির জন্য নয়, অন্য কোনো কারণ আছে যা তারা এখনও ধরতে পারেনি। পুষ্পের কিছু টেস্ট করা হবে, এরপরে বুঝবে সব। পার্থর মনে মনে শুধু দোয়া আছে করছে যাতে খারাপ কিছু না হয়। খারাপ কিছু কথাটুকু ভাবলেও অস্থির লাগছে। পার্থ পুষ্পকে ছেড়ে তার মুখোমুখি বসল, পুষ্পর শুষ্ক ঠোঁটে ছোট্ট চুমু খেল। ভয় বা ভয়ের কারণ কিছুই বলল না, গালে হাত রেখে শুধু বলল, ভয় নাই, শূন্যতা। তোকে জ্ঞান শূন্য দেখলে ভেতরে সবকিছু শূন্য শূন্য লাগে। কেবিনের বাইরে সারিবদ্ধ চেয়ার রাখা, প্রিয়া সেখানে বসে আছে, চোখ ফ্লোরে আটকে, একটু পরপর নাক টানছে। কান্নার দরুন নাকটা ঢিলে হয়ে গেছে, পানি আসছে শুধু, চোখের কোণেও পানির ঝিলিক। শুধু মনে হচ্ছে বড় বোনটার আজ কিছু হয়ে গেলে কি হতো। সেই অযাচিত ভাবনা থেকেই বারবার চোখ ভিজে যাচ্ছে, সাথে নাকেরও 12টা বাজছে। এমন সময় হঠাৎ পাশে এসে কেউ বসলো। চোখ তুলে তাকানোর আগেই দেখলো ছেলেটা একটা সাদা রুমাল এগিয়ে দিয়েছে। রুমাল ধরা হাতটা দেখেই বুঝলো হাতের মালিক কে হতে পারে, তাই আর চোখ তুলে তাকালো না, নিচে তাকিয়ে রইল। অন্তর রাগ হলো, গুরুগম্ভীর স্বরে বলল, ধর এটা। প্রিয়া হাত বাড়িয়ে ধরল সেটা, হাতেই রাখলো ধরে। রুমালের ডিজাইনটা দেখল, এটা অহনা বেগমের হাতের কাজ। ভদ্রমহিলা অবসরেও খালি থাকে না, কিছু না কিছু করতেই থাকে। প্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে অন্ত ফের বলল, শুধু ধরে রাখতে দিইনি, পানিগুলো মুছতেও দিয়েছি। প্রিয়ার রুমালটা নাকে চেপে শব্দ করে নাকের সবটুকু পানি মুছে ফেলল। নাকটাক মুছে রুমাল ভরিয়ে দিয়ে আবার অন্তুকে ফেরত দিতে নেয়। অন্তুর দিকে তাকাতেই দেখে সে সরু চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরেই হাতটা গড়িয়ে নেয়, তুতলিয়ে বলে, সরি, এটা থাক আমার কাছে, আমি ধুয়ে নিয়ে দেবো। প্রয়োজন নেই। অন্তু হাত বাড়িয়ে সেই সর্দি লাগা রুমালটা নিতে নেয়, কিন্তু প্রিয়া দেয় না, হাত সরিয়ে নিয়ে বলে, না থাক, এটাতে ময়লা লেগে গেছে, আমি ধুয়ে দিয়ে দেবো, ততক্ষণ থাক আমার কাছে। অন্তু কিছু বলল না, তার হাতে কয়েকটা ব্যাগ। ডক্টর বলেছে কিছু খাবারের ব্যবস্থা করতে যাতে পুষ্পর দুর্বলতা কিছুটা কাটে। অন্তু বাইরে গিয়ে রুটি, কলা, অন্যান্য ফল, জুস নিয়ে এসেছে। ব্যাগ থেকে একটা ব্রেড বের করে বলল, এটা খা। খাবো না। প্রিয়ার চোখের কোণে এক বিন্দু জল জমে আছে। অন্তর চোখে বিঁধল সেটা। সে হাত বাড়ায় সে চোখের দিকে, ইতস্ততায় গলা বেয়ে নেমে যায় তরল পদার্থ। অবশেষে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সে চোখ, বুড়ো আঙুল দিয়ে মুছিয়ে দিল এক বিন্দু নোনা জল।
অন্তর হাতের স্পর্শে প্রিয়ার শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ে তরল, বুকের ভেতর উত্থাল পাত্থাল ঝড়। কি অদ্ভুত, কদিন আগেও যাকে ধরে ধরে মেরেছে, খোঁচা দিয়েছে, আজ তার সামান্য স্পর্শেই গাত্রে অদ্ভুত শিহরণ তুলছে। অন্ত হাত সরালো না, পুরো হাতটা রাখলো প্রিয়ার গালে, বলল আদর নিয়ে। এত কাঁদছিস কেন? আপু ঠিক আছে, কিচ্ছু হবে না। প্রিয়া বাঘারা একটু স্পর্শ আর এই চশমাওয়ালা চোখের সম্মোহনী চাহনি দুটোই তার মুখ বন্ধ করে রেখেছে। কেমন কেমন চোখে চেয়ে আছে অন্তর দিকে। অন্ত হাত সরিয়ে আনিয়ে রুটিটা মুখের সামনে ধরে বলে, হা কর, বাড়ি যেতে দেরি হবে। আপুর কিছু টেস্ট প্রিয়ার মসৃণ ভ্রু নিমিষেই কুঁচকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিসের টেস্ট? করাবে জানি না। পার্থ ভাইয়ের সাথে ডাক্তারের কেবিনে গিয়েছিলাম, তখন তিনি বললেন কিছু টেস্ট করাতে। তেমন কিছু না, তুই চিন্তা করিস না, হা কর। প্রিয়া সত্যি হা করল। মুখের ভেতর পুরো নিল অন্তর দেয়া পাউরুটির টুকরো। অন্তু অবাক হয়। অন্তু ভেবেছিল এই তো এখনই প্রিয়া মুখ ফিরিয়ে বলবে খাবো না, যাও এখান থেকে, নয়তো বলবে আমার হাতে আছে, আমি খেয়ে নিতে পারবো। কিন্তু না, এগুলোর কিছুই হয়নি। উল্টো সে অন্তর হাত থেকেই খেয়ে নিল। এই দৃশ্যটুকু ক্যামেরা বন্দি করে রাখলে সুন্দর হতো না? না থাক, এই দৃশ্যটুকু মনবন্দী হয়েই থাকুক। বিকেলবেলা, সূর্যের উত্তাপ তখন প্রায় শেষের পথে। অরবরা এসেছিল সে সময়। পুষ্পর অসুস্থতার খবর শুনে বন্ধুরা সকলে চলে এসেছে। সাথে স্নেহাও এসেছিল অর্ণবের বউ হিসেবে। তাছাড়া পার্থর মাও দেখেনি নতুন বউকে। এই উসিলায় বউ দেখা হলো। বেশ অনেকটা সময় গল্প গুজব করে খাওয়া দাওয়া করে চলে গেছে তারা। হসপিটাল থেকে আসার আগে প্রয়োজনীয় সব টেস্ট করিয়ে এনেছিল। ডক্টর বলেছে দুদিন পর এসে রিপোর্ট নিয়ে যেতে। আপাতত এ নিয়ে আর কোনো ঝামেলা হয়নি। পূর্ণিমা বেগম একটু চিন্তায় ছিলেন, কিন্তু গর্ভকালীন সময়ে এসব কমন বলে চিন্তাটা একটু কমেছে। অবাঞ্ছিত চিন্তাগুলো শুধু পার্থর মাথাতেই কিলবিল করছে। বাড়ির প্রতিটা মানুষ শান্তিতে থাকলেও শান্তিতে থাকতে পারছে না পার্থ। যতক্ষণ পর্যন্ত না রিপোর্টে সব ঠিকঠাক আসছে, ততদিন পর্যন্ত শান্তি নেই। দুদিন পর দিনের মতোই দ্রুত গতিতে চলে যাচ্ছে তাদের জীবন। পার্থদের কনসার্টের কাজ চলছে, অফিসের কাজ করছে, পুষ্পর দেখভাল করছে, মাকে সময় দিচ্ছে। প্রিয়ার কলেজ চলছে, অন্তর ভার্সিটি চলছে। দিন দিনের মতোই চলছে, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। আজ দুদিন পর পুষ্পর রিপোর্ট আনার কথা। সেদিকে কারো তেমন খেয়াল না থাকলেও পার্থর ঠিকই খেয়াল আছে। তাই শত ব্যস্ততার মাঝেও সে গিয়েছিল হসপিটালে। সেখান থেকে ফিরেছে সন্ধ্যার দিকে। সবার সাথে স্বাভাবিক থেকেছে, খাবার খেয়েছে মায়ের সাথে। মাকে ওষুধ খাইয়ে রেখে আবার কোথায় যেন চলে গেছে। বাইরে গেল না ছাদে, পুষ্প নিজেও বুঝতে পারছে না। ঘুমানোর সময় হয়ে এলো, তবুও পার্থ ঘরে আসছে না। সবাই যার যার ঘরে চলে গেছে ঘুমানোর জন্য। পার্থরই কোনো খবর নেই। পুষ্প তার অপেক্ষায় বসে আছে রোমে। কোলের মাঝে অ্যালার্জি, তার সাথে খেলা করছে, গা চুলকে দিচ্ছে, মাঝে মাঝে বকবকও করছে। এক সময় বিরক্ত হয়ে অ্যালাচিকে বলল, তাহলে এত কিসের ভয়? উনি কই গেল রে এলাচি? আমার ঘুম পাচ্ছে, লোকটা কি জ্ঞান নেই? এখন ঘুমিয়ে গেলে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়বে, তখন আমার কাঁচা ঘুমের 12টা বাজবে। আশ্চর্য, কোনো দায়িত্ববোধ নেই। তখনই দরজায় খট করে শব্দ হলো। পার্থ দরজা আটকে দাঁড়িয়ে আছে সেথায়। এদিকে তাকিয়ে আছে, চোখে মুখের কি বিধ্বস্ত অবস্থা। গোছানো চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। চোখের ভাষায় আজ অন্য কিছু। দাঁড়িয়ে আছে যে তাও বোধহয় খুব কষ্ট করে, যেন এখনই গাত্রের সমস্ত ভর ছেড়ে দিয়ে পড়ে যাবে। পুষ্পর ভ্রু কুঁচকে যায়। পার্থ এগিয়ে আসে সামান্য। পুষ্প সন্ধ্যার দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? এমন কেন লাগছে? কোথায় ছিলেন? পার্থ একটা প্রশ্নের উত্তর দিল না। বিধ্বস্ত চোখে মুখে তাকিয়ে পথ হারানো পথিকের ন্যায় আবদার ছুঁল। আমাকে একটু জড়িয়ে ধরবি ফুল? এই কেমন কথা? জড়িয়ে ধরার জন্য এমন আকুতি ভরা স্বরে আবদার করতে হবে? পুষ্প বুঝলো কিছু তো একটা হয়েছে, নয়তো হঠাৎ এমন করবে কেন। সে আর উল্টো কোনো প্রশ্ন করলো না। কোল থেকে এলাচিকে নামিয়ে দিল। খাট থেকে নেমে এগিয়ে গিয়ে নিজ উদ্যোগে গলা জড়িয়ে ধরল পার্থর। পার্থ লম্বা হওয়ায় খুব একটা জুত করতে পারছিল না। আচানক পার্থ দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে দু হাত উঁচু করে নিল পুষ্পকে। গলায় গুজে দিল মুখ। পারছে না তো, ভেতরে সমস্ত দুঃখ ঢেলে দিতে ইচ্ছে করছে। এত কষ্ট পার্থ কই রাখবে? নিজের ভেতর চেপে রাখতে রাখতে একদিন মরে যাবে না?
পুষ্পর মনে হলো খারাপ কিছু হয়েছে, নয়তো এভাবে এত শক্ত করে জড়িয়ে ধরার তো কথা নয়। এদিকে পার্থর শরীর থেকে সিগারেটের উগ্র গন্ধে পেট গুলিয়ে আসে পুষ্পর। গন্ধটা একটু বেশি উটকো লাগছে, আর সহ্য করা যাচ্ছে না। কষ্ট করে বমি আটকে বলল, প্রথমে সিগারেট খেয়েছেন? ছাড়ুন, গন্ধে পেট গুলিয়ে আসছে, আমার বমি পাচ্ছে। পার্থ টনক নড়ে, নিচে নামায় তাকে। পুষ্প ছাড়া পেয়ে দৌড় দেয় ওয়াশরুমে। পার্থ সত্যি সিগারেট খেয়েছে, একটা নয়, দুটো নয়, তিনটে সিগারেট একসাথে শেষ করেছে। একটা বার খেয়াল করেনি পুষ্পর কাছে গন্ধ লাগতে পারে। এই চিন্তা তার মাথাতেই আসেনি। রাগে ক্ষোভে চুল খামচে ধরে, শরীরের সমস্ত জোর খাটিয়ে ঘুষি দেয় শক্ত দেয়ালে। নিজেকে আরও কিছুক্ষণ আঘাত করতে পারলে বোধহয় শান্তি লাগতো, তবে এখন এসবের সময় নেই। পুষ্প বোধহয় বমি করছে, তাকে দেখা দরকার। সিগারেটের গন্ধ গর্ভধারিণী মায়েদের সহ্য হয় না, পুষ্পরও হলো না। ভক ভক করে বমি করল কিছুক্ষণ। পার্থ খুব কাছে গেল না তার, কারণ শরীরে এখনও সিগারেটের গন্ধ রয়েছে। পুষ্পকে ফ্রেশ করিয়ে এনে বিছানায় শুইয়ে দিল। পার্থ চলে গেল এই রাতের বেলায় শাওয়ার নিতে। শরীরের গন্ধটা আগে দূর করা দরকার। এত অসাবধান সে কি করে হলো সেটাই বোঝে না। শাওয়ার শেষে শরীরের গন্ধটা দূর করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে পার্থ। পুষ্প বিছানায় নেতিয়ে আছে। পার্থর অনুশোচনা হলো ভীষণ। সিগারেটটা না টানলে কি হতো না? সে ধীরে ধীরে এগিয়ে গেল পুষ্পর পানে। পুষ্প চোখ বুজে আছে। পার্থ তার মাথায় হাত রাখলে চোখ দুটো খোলে। সরি। পার্থ ভেবেছিল পুষ্প রাগ করেছে, তাই সরি বলল। কিন্তু পুষ্প রাগ করলো না, উল্টো ঠোঁটে কিঞ্চিত হাসি নিয়ে বলল, সরি কেন? সিগারেট খেয়ে আসা ঠিক হয়নি। আমিও বুঝতে পারিনি এমন হবে। পুষ্প দুর্বলতার মাঝেও মজা করে বলল, তো সিগারেট কেন খান? ছ্যাঁকা খেয়েছেন প্রেমিকার থেকে? ছ্যাঁকা খেলে মানুষ সিগারেট খায়? খেতেও পারে। এবার এই টপিক বাদ দিন, এরপর থেকে আর ওগুলো খাবেন না। কি বিশ্রী গন্ধ। পার্থ মলিন হেসে বলে। আচ্ছা, খাবো না। পুষ্প দুহাত ছড়িয়ে দিয়ে ডাকে পার্থকে। আসুন শুয়ে পড়ুন, আপনাকে ছাড়া ঘুম আসছে না। আপনাকে ধরে শোয়ার অভ্যেস হয়ে গেছে আমার। হয়তো পার্থরও এটারই প্রয়োজন ছিল। সে সময় ব্যয় না করে বাতি নিভিয়ে পুষ্পর কাছে শুয়ে পড়ে। আজ স্বাভাবিকের তুলনায় একটু বেশি শক্ত করে ধরে পুষ্পকে। পুষ্প ঠিক ধরতে পারছে না পার্থর হয়েছে কি, তবে বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে। কিছুক্ষণ পর পুষ্প একটা প্রশ্ন করে বসে। আজ না আমার রিপোর্ট আনার কথা ছিল, এনেছেন? কিছু হয়েছে আমার? পার্থ থমকে যায়। এ প্রশ্নের মুখোমুখি সে হতে চায়নি, তবুও হতে হলো। প্রশ্ন এড়িয়ে যেতে কোনো রকমে বলে ওঠে, যাওয়ার সময় হয়নি, তাই আনা হয়নি। ঘুমা, পরে এনে দিব। পুষ্প আর কিছু বলল না। এমনিতেও অফিসে যোগ দেওয়ার পর পার্থ অনেক ব্যস্ত হয়ে গেছে। ক্লান্ত শরীরে যেখানে না গিয়েই ভালো হয়েছে, সে আর অতশত না ভেবে ঘুমিয়ে যেতে চাইল। শরীর দুর্বল লাগছে বেশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘুমিয়ে গেল পুষ্প, কিন্তু ঘুমোতে পারল না পার্থ। চোখে ভাসে রিপোর্টের ওই লেখাটুকু, ক্লিনিক সাবডুরাল হ্যামাটোমা। কানে ভাসছে ডক্টরের সেই তিক্ত কিছু কথা। মিস্টার চৌধুরী, আমরা যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। আপনার স্ত্রী শুধুমাত্র গর্ভাবস্থার কারণে সেন্সলেস হয়নি, ওনার মস্তিষ্কে রোগ ধরা পড়েছে। তার মাথায় আগে থেকেই আঘাত ছিল, সেখানে রক্ত জমাট বেঁধেছিল এবং সেটি ধীরে ধীরে বড় হয়ে মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। এটাকে ডাক্তারি ভাষায় বলে ক্রনিক সাবডুরাল হ্যামাটোমা। প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ স্বল্প হওয়ায় ডাক্তাররা হয়তো এটা ধরতে পারেননি। এখন সেটি বড় হয়েছে এবং স্পষ্টভাবে ধরা পড়েছে। এটি আপনাদের অনাগত সন্তানের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। সাবধানে দেখিয়ে রাখুন ওনাকে এবং দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। ক্লিনিক সাবডুরাল হ্যামাটোমা হলো মস্তিষ্কের উপর জমে থাকা রক্তের এক ধরনের সঞ্চয়, যা ধীরে ধীরে কয়েক সপ্তাহ বা মাস ধরে ঘটিত হয়। এটি সাধারণত মস্তিষ্ক ও ম্যানেঞ্জেসের মধ্যে থাকা সাবডুরাল স্পেসে রক্ত জমার ফলে সৃষ্ট হয়। এই রোগ সাধারণত মাথায় আঘাতের ফলে হয়ে থাকে। মাথায় আঘাত পেলে সেখানে ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে থাকে এবং এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে, চাপ সৃষ্টি করে, ধীরে ধীরে মস্তিষ্ক বিকল করে ফেলে। এই ধরনের রোগের উপসর্গস্বরূপ রোগীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই লক্ষণ স্বরূপ তীব্র মাথা ব্যথা হয়, বমি হয়, ছোট ছোট বিষয় ভুলে যায় ও আচরণগত পরিবর্তন ঘটে। এই রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপারেশন করে মস্তিষ্ক হতে জমাট বাঁধা রক্ত বের করতে হবে, নয়তো রোগী ব্যক্তি কোমায় চলে যেতে পারে অথবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইটুকু পরে অস্থিরতায় তরতরিয়ে উঠল মন। এমন কঠিন রোগটাই কেন আল্লাহ পার্থর সুখ ফুলের মাঝে দিল?
এটা পার্থর কেন হলো না? অন্তত এত ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা থেকে মুক্তি তো পেতে পারত। যার মাঝে ধৈর্য বলতে কোনো জিনিস নেই, তাকে এ কেমন ধৈর্যের পরীক্ষায় ফেললেন রব? ইয়া করিম, সাহায্য করুন, ধৈর্য দান করুন, আমার ফুলকে সুস্থতা দান করুন। মনে মনে আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাইছে, প্রেয়সীর প্রাণ ভিক্ষা চাইছে পার্থ। মহান রাব্বুল আলামিনই একমাত্র পারেন তার ফুলকে তার কাছে সুস্থ সবল ফিরিয়ে দিতে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে মাথাটা কাউচে হেলিয়ে দিল পার্থ। সকাল সকাল বসেছে সে রোগের 14 গোষ্ঠী চিনে নিতে। এই রোগ সম্পর্কে বিস্তারিত না জানলে এটাকে ট্যাকেল দেওয়া মুশকিল। যে কোনো মূল্যেই তার ফুলকে তার চাই, চাই মানে চাই, বাই হুক আর বাই ক্রুক। পুষ্প সারা জীবন পার্থর বুকেই থাকবে। আল্লাহ না চাইলে কেউ তার থেকে ফুলকে কেড়ে নিতে পারবে না। মহান রব সহায় হন তাদের। আপনার কফি। পার্থ চোখ বন্ধ করে হেলেছিল কাউচে। হঠাৎ পুষ্পর শব্দ শুনে তড়িৎ গতিতে উঠে বসে। ঝটপট হাতে বন্ধ করে দেয় সামনে জল করা ল্যাপটপ। একটু নড়ে চড়ে স্বাভাবিক হয়ে বসে পুষ্পর হাতে কফির মগ। সেটা সামনে বাড়িয়ে দিয়ে ফের বলতে নেয়। আপনার কফি। মাঝপথেই আটকে যায় সে। চোখ যায় সামনের টেবিলের ওপরের কফির মগটার ওপর। সে কি, ওখানে কফি এলো কোথা থেকে? পুষ্প তো মাত্র নিয়ে এলো কফিটা। পুষ্প সন্দিহান গলায় বলল। পার্থর ভেতরে চিনচিনে ব্যথা হয়, গলা শুকিয়ে আসে। প্রথম কফিটা তো পুষ্পই এনে দিয়েছে ওকে। তার মানে কি সে কথা সে ভুলে গেছে? আল্লাহ, এর থেকে বড় শাস্তি বোধ হয় আর মানুষের জন্য হতে পারে না। একসময় যদি পার্থকেই ভুলে যায় তখন কি করবে সে? মরে যাবে নাকি প্রেম তৃষ্ণা নিয়ে বেঁচে থাকবে? না, আর ভাবতে পারে না পার্থ। এইসব ভাবলেই ভেতর থেকে আউলিয়ে আসে। এভাবে ভেঙে পড়লে চলবে না, তাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে সব। কফিটা কি আপনি বানিয়ে এনেছেন? পুষ্পর কথায় ধ্যান ছুটে গেল পার্থর। গলা খাকারি দিয়ে ভালো করে বসলো কাউচে। হাত বাড়িয়ে পুষ্পকে কাছে ডাকলো। পুষ্প কফিটা টেবিলে রেখে একটু কাছে এগিয়ে আসে। পার্থ তার খসখসে হাতের মুঠোয় পুষ্পর সুকোমল হাতটা চেপে ধরে আরও কাছে নিয়ে আসে। টেনে বসায় তার হাঁটুর উপর। দুহাতে কোমর জড়িয়ে ধরে বলে। কফিটা তুই এনেছিলি? পুষ্প অবাক হয়ে বলে। কষ্ট করতে গেলেন কেন? আমায় বলতেন, আমি করে দিতাম। কথা বলছেন না যে, কি হয়েছে? আমি এনেছি? কখন? আমি তো মাত্রই আপনাকে কফিটা দিতে এলাম। পার্থ কাষ্ঠ হাসে। সে হাসিতে প্রাণ নেই। সে প্রসঙ্গ বদলাতে চায়, বলে। বাদ দে, তুই আনা আর আমি আনা একই কথা। এখানে একটু বসে থাক, ভালো লাগছে। এখন বসে থাকতে পারবো না তো, নিচে কাজ আছে। পার্থ কঠিন চোখে তাকায়, গম্ভীর স্বরে বলে। কিসের কাজ? আজ এখন এই মুহূর্ত থেকে তোর সব কাজ বন্ধ। একটা কাজে হাত লাগাবি, বাবার বাড়ি পাঠিয়ে দেবো। পুষ্প এক ভ্রু উঁচু করে বলে। আচ্ছা, হুমকি দিচ্ছেন? এরকম হুমকিতে আমি কিন্তু ভয় পাই না। ভয় পেলে আপনিই পাবেন। এখন চলেন, বাবা বাড়ি রেখে আসেন। অনেক দিন হয় আব্বু আম্মুকে দেখি না। নিজের পায়ে নিজেই কুড়াল মারল পার্থ। তার বোঝা উচিত ছিল পুষ্প বাবার বাড়ি গেলে ছটফট করবে সে নিজে। শাস্তিটা পুষ্পর জন্য হবে না, শাস্তিটা হবে তার নিজের জন্য। সে নিজের ভুল শুধরে নিল ঝটপট। গলার শ্লেষ কাটিয়ে বলল। আমি তেমনটা বলিনি, বেশি কথা শিখেছিস। বাবার বাড়ি যাওয়ার আগে পা কেটে রেখে দিব। পুষ্প ভাব নিয়ে বলল। আবারও সেই ফাঁকা হুমকি? নিন, পা আপনার সামনেই আছে, কেটে রেখে দিন। আচ্ছা, মুশকিলে পড়ল তো। যা বলছে তারই হিতে বিপরীত হচ্ছে। পার্থ হতাশ শ্বাস ফেলল। পুষ্পকে যে দুটো কড়া কথা শোনাবে তাও করতে মন চায় না। গম্ভীর সুরে শুধু বলল। পাকনামি না করে চুপচাপ বসে থাক। কথাটুকু বলে পুষ্পকে আরো ভালোভাবে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুজে পড়ে রইল। পুষ্প আর পাকনামি করল না, চুপচাপ বসে রইল পার্থর কোলে। বেলা বাজে 12টা। মাথার উপর সূর্য নেই। সকাল থেকে সেখানে মেঘেরা অবাধে ঘোরাফেরা করছে। বৃষ্টি হবে হবে ভাব, তবে হচ্ছে না। কখন যেন হুট করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। অর্ণব স্নেহাকে নিয়ে শপিংয়ে এসেছে। বিয়ের পর তো কেটে গেল 2-3 দিন। অর্ণবের মা তাই জোর করে ছেলে ছেলে বউকে পাঠিয়ে দিল কেনাকাটা করতে। কিন্তু এখানে এসে অর্ণব চরম বিরক্ত। বিরক্ত তার স্ত্রী নামক মেয়েটার উপর। মেয়েরা নাকি শপিংয়ে পাগল। ফ্রিতে শপিং করতে পারলে দোকানের সব লুটে নেবে তারা। কিন্তু এখানে তো সব বিপরীত হচ্ছে। সেই সকালের দিকে এসেছে মলে, অথচ মেয়েটা কিছু কিনতেই চাইছে না। মোটে কয়েকটা ড্রেস কিনেছে, তাও অর্ণবের জোড়াজুড়িতে। অর্ণব নিজেই পছন্দ করে দিয়েছে। তার নাকি কোনো পছন্দ নেই। অর্ণব যা দেবে তাই নেবে। এবার তারা যাচ্ছে জুতার সেকশানে।
অর্ণব দ্রুত পায়ে হাঁটছে, তার পাশে পাশে পা মিলিয়ে এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁটছে স্নেহা। অর্ণবের পায়ের সাথে পা মেলাতে বেগ পেতে হচ্ছে। সেদিকে অর্ণবের খেয়াল নেই, হাতে 3টে শপিং ব্যাগ নিয়ে চোখে সানগ্লাস পরে হেঁটে যাচ্ছে সে। হঠাৎ একজন লোকের সামনে সামান্য ধাক্কা লাগলো স্নেহার। লোকটা না দেখার ভান করে চলে যায়, কিন্তু দাঁড়িয়ে যায় স্নেহা। বাঁ হাত দিয়ে ডান হাতের বাহু ঘষতে থাকে। ধাক্কা সামান্য হলেও ব্যথা পেয়েছে হাতে। অর্ণব বুঝলো সাথে স্নেহা নেই। সে তড়িৎ পেছনে ঘুরে তাকায়, দেখে স্নেহা হাত ডলছে। পেছনের লোকটাকে যেতে দেখে বুঝলো ধাক্কা লেগেছে। অর্ণব এগিয়ে এসে বলল, স্নেহময়ী, কি হয়েছে? ধাক্কা লেগেছে? বেশি ব্যথা পেয়েছো? আম সরি। স্নেহা বিস্ময় নিয়ে শুধায়, আপনি কেন সরি বলছেন? আমার তোমাকে সাথে নিয়ে হাঁটা উচিত ছিল। এবার এসো, সামনে আরও ভিড়। আমার সাথে সাথে চলো। অর্ণব আর স্নেহার আসার অপেক্ষা করল না, এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে হাত ধরল। স্নেহার নরম তুলতুলে আঙুলের ফাঁক গলে অর্ণবের খসখসে হাত খুব সহজেই জায়গা করে নিল। যত্ন সহকারে ধরে এগিয়ে গেল সামনে। স্নেহা মাথা উঁচু করে বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে সুদর্শন ছেলেটার দিকে। তাদের মাঝে স্বামী স্ত্রীর মতো খুব স্বাভাবিক একটা সম্পর্ক না থাকলেও মোটামুটি একটা পর্যায়ে আছে। আর অর্ণব যে কেয়ারিং হাজব্যান্ড, তাতে করে স্বাভাবিক সুন্দর একটা সম্পর্কে অবতরণ করতে খুব একটা সময় লাগবে না। একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রুমের দিকে যাচ্ছে পার্থ। আজ সারাদিন বাড়িতেই ছিল সে। সকাল থেকে আকাশটা গুমোট বেঁধে আছে বলে পূর্ণিমা বেগম আর ছেলেকে বাহিরে বের হতে দেননি। ছেলের জ্বর নিয়ে প্রচুর চিন্তা বিদ্ধার। পার্থ তার এই আদেশগুলো যথাযথ পালন করার চেষ্টা করে। আজ অবশ্য আরও একটা কারণে সে বাড়িতে আছে। সারাদিন বাড়িতে থাকলে পুষ্পর যত্ন নিতে পারবে ঠিক মতো, দেখে দেখে রাখতে পারবে। ডক্টর বলেছে তাকে সাবধানে রাখতে, স্ট্রেস যেন না নেয় এ ব্যাপারেও খেয়াল রাখতে বলেছে। নয়তো বাচ্চা এবং পুষ্প দুজনেরই ক্ষতি। পার্থ চেষ্টা করছে যেন পুষ্পকে সব সময় হাসি খুশি রাখা যায়। দুপুরের খাবার খেয়ে পুষ্পকে উপরে পাঠিয়ে দিয়েছে। পার্থ এখন মাকে রুমে দিয়ে নিজেও চলে যাচ্ছে রুমে। রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো পার্থ। পুষ্প জানালার কাছে দাঁড়িয়ে আছে, 2 হাত গ্রিলের ফাঁক গড়িয়ে বাইরে দিয়ে রেখেছে। বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। সেই বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে তার হাত বাড়িয়ে। মনের আনন্দে ঠোঁট প্রসারিত করে হাসে। ইস, বৃষ্টির ফোঁটাগুলো হাতে নিয়ে কি আনন্দটা না হচ্ছে। পুষ্পর সুন্দর আনন্দমুখর আদলটি অদূরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে গেল পার্থ, অথবা নিঃশব্দে এগিয়ে গেল সামনে। ঠিক পুষ্পর পিঠের কাছে এসে দাঁড়ালো, পেছন থেকে কানের কাছে ঠোঁট নিয়ে শোধালো। ভিজবি? হঠাৎ শব্দে চমকে তাকায় পেছনে। পার্থকে দেখেই গালে হাসি টেনে পুষ্প জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? এখন বৃষ্টিতে ভিজবি? পুষ্প সহাসে মাথা দোলায় উপর নিচ। হঠাৎ সে ভিজতে চায়, পরপর আবার দুপাশে মাথা নেড়ে না বোঝায়। পার্থ তার কনফিউশন ধাওয়া দেখে হাসি চেপে রেখে বলে। কেন? পুষ্প মিয়ে গিয়ে বলে, আপনি বকবেন? বকবো না, চল। কথাটা বলেই পুষ্পর হাত ধরে হেঁটে যায়। পুষ্প জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কি করবে, কেন যাচ্ছে, কিন্তু পার্থর একটারও উত্তর দেয় না। চুপচাপ হেঁটে চলে। সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় সে। হুট করে পুষ্পকে কুলে তুলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে যায়। পুষ্প ভাবে পার্থ বোধহয় তাকে একা নামিয়ে দেবে ছাদে ভেজার জন্য, কিন্তু তাকে ভুল প্রমাণ করে পার্থ নিজেও দাঁড়িয়ে পড়ে বৃষ্টির মাঝে। পুষ্প বিস্মিত হয়ে বড় বড় চোখ করে বলে, এ কি করছেন? আপনি কেন ভিজছেন? নামান আমাকে, আমি একা ভিজতে পারবো। আপনি প্লিজ ভিজবেন না, আপনার জ্বর হবে। পার্থ পুষ্পকে নিচে নামিয়ে বলে, কিচ্ছু হবে না, হলে তুই আছিস না, তুই সেবা করবি। এতক্ষণ দুজনের শরীর ভিজে জুবুথুবু। এই নিয়ে দুবার পার্থকে বৃষ্টিতে ভিজতে দেখছে পুষ্প। ছেলেরা বৃষ্টিতে ভিজলে কি একটু বেশি সুন্দর লাগে, নাকি তার ব্যক্তিগত পুরুষটাই একটু বেশি সুন্দর? পার্থর সৌন্দর্য পুষ্পকে আটকাতে পারল না। সে পার্থকে ঠেলে দিয়ে বলল, আপনি প্লিজ চলুন এখান থেকে। আমাদের কাউকে ভিজতে হবে না। সারাদিন বাড়িতে থেকে তাহলে কি লাভ হলো? এভাবে ভিজলে 104 ডিগ্রি জ্বরে ভুগবেন আপনি। আজকে গা কাঁপুনি দিয়ে জ্বর আসবে দেখবেন। আপনি জানেন জ্বর হলে আপনার কি অবস্থা হয়? প্লিজ চলুন না পার্থ ভাই, আপনাকে অসুস্থ অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। পুষ্প কথা বলে যাচ্ছে পার্থকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সেদিকে খেয়াল নেই।
তার চোখ আটকে আছে ওই কোমলমতি ঠোঁট জোড়ার দিকে, যেটা অনবরত নেড়ে নেড়ে কথা বলছে সে। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাওয়া গোলাপ রাঙা উষ্ঠ জোড়া বড্ড আকৃষ্ট করছে তাকে। সে ধীরে এগিয়ে যায় সেদিকে। হঠাৎ তার এগিয়ে আসা দেখেই থেমে যায় পুষ্প। পার্থ আরেকটু এগিয়ে গিয়ে তাদের মাঝের সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে পুষ্পর সুকোমল উষ্ঠপুটে নিজের মসৃণ অধর ডুবিয়ে দেয়। বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে দিতে চায় ভেতরের সমস্ত দুঃখ, ক্লেশ এবং ক্লান্তি। সেখানে খুঁজে পেতে চায় একটু শান্তি। মন চাইছে সময়টা এখানেই থেমে যাক, দুঃখগুলো এখানেই বিনাশ হোক, সুখগুলো এসে ধরা দিক তাদের হাতের মুঠোয়। হারানোর ভয় নামক ভীতি থেকে মুক্ত হোক সে। কিন্তু এসবের কিছুই হয় না। খানিক বাদে পার্থ সরে আসে, কপাল ঠেকায় পুষ্পর কপালে। তার ছোট্ট সুন্দর মুখটা নিজের দুহাতের আজলায় পড়ে পার্থ বলে, আমার কিচ্ছু হবে না ফুল, তুই ঠিক থাকলেই আমি ঠিক। তোর সুখে আমার জান কুরবান। পুষ্প কপাল উঠিয়ে তাকায় পার্থর চোখে। সে চোখে তাকিয়ে থেকেই বলে, জানতো চাই না, আমার তো আপনাকে চাই। পার্থ তার মসৃণ কপালে চুমু খেয়ে বলে। তাহলে এই আমিটাই আমার ফুলের নামে কুরবান। বিকাল ৩টা। প্রিয়ার কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ, কিন্তু এখনও বাসায় যেতে পারছে না সে। কলেজের গেট মারিয়ে গেটের সামনে আসতেই শুরু হলো তুমুল বর্ষণ। প্রিয়া দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে একটা টং দোকানের সামনে। এখনও বৃষ্টি কমার নাম নেই। এদিকে রিস্কাও পাচ্ছে না একটাও। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়ার উপক্রম। ঠিক তখনই পায়ের সামনে এসে একটা রিস্কা থামলো। প্রিয়া ভরকে যায় এতে। সামনে তাকাতেই দেখে অন্তু হুট তোলা রিস্কার ভেতরে বসে। বৃষ্টিতে অর্ধেক শরীর ভিজে গেছে, ভার্সিটি থেকে ফিরছিল বোধ হয়। সে মাথায় একটু বের করে প্রিয়ার উদ্দেশ্যে বলল। প্রিয়া, উঠে আয়। প্রিয়া ওঠে না। দুপাশের জামা খামচে ধরে দুহাতে। প্রিয়ার এত সাহস নেই যে এক রিস্কায় অন্তর পাশাপাশি গায়ের সাথে গা মিলিয়ে বসে যাবে। এমনিতেই নতুন সব অনুভূতির জোয়ারে ডুবে মরছে সে। আরেকটু ডুবতে গেলে নির্ঘাত মিত্র। প্রিয়া যাবে না বলে পণ করল। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, তুমি যাও, আমার যেতে দেরি হবে, কাজ আছে। অন্ত সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে শোধায়। কি কাজ? প্রিয়া বানিয়ে বানিয়ে বলে, ওই একটা বন্ধু আসবে, ওর থেকে কিছু জরুরি নোটস নিতে হবে, তুমি যাও। বন্ধুর কথা শুনে মেজাজ গরম হলো সারাক্ষণ ঠান্ডা থাকা ছেলেটারও। একে বলে জেলাসি। প্রেয়সীকে অন্যের সাথে দেখলে জ্বলন হলে হঠাৎ এমন মেজাজ গরম হয়ই। সে রিস্কা থেকে নেমে গেল। রিস্কালার ভাড়া মিটিয়ে তাকে পাঠিয়ে দিল। অর্ধভেজা শরীর বৃষ্টির ছাটে এবার পুরোপুরি ভিজে গেল। মাথার চুলগুলো লেপ্টে রইল কপালে। সেখান থেকে বৃষ্টির পানির মতোই টুপটুপ করে পানি পড়ছে। দেখতে বেশ সুন্দর লাগছে। প্রিয়া হা করে তাকিয়ে আছে অন্তর দিকে। ও কি বললো আর ও কি করলো সেটা ভেবেই কুল পাচ্ছে না সে। অন্ত এসে প্রিয়ার ঠিক পাশে এসে দাঁড়িয়ে বলল, তোর ফ্রেন্ডকে চলতে আসতে বল, একসাথে বাসায় ফিরবো। প্রিয়ার মেজাজ চটল, দাঁত খিচে বলল, তুমি পাগল, গাড়ি ছেড়ে দিলে কেন? এখন কোনো রিক্সা পাবে তুমি? আমি বলেছি আমাকে সাথে নিয়ে চলো। আমি কি একা বাড়িতে যেতে পারবো না? আমি কখন বললাম একা যেতে পারবি না? আমি বলেছি আমি তোর সাথে যাব। রিক্সা নেই তো কি হয়েছে, হেঁটে যাব। প্রিয়া রাগে দুঃখে টং দোকানের ছায়াতল ছেড়ে দিল। ভরা বৃষ্টির মাঝেই হাঁটা দিল সামনে। অন্তু ঠোঁট কামড়ে হেসে এগিয়ে যায় সেদিকে। পেছন থেকে ডেকে শোধায়। কে রে, তোর বন্ধু আসবে না তোকে নোটস দিতে? প্রিয়া চেঁচিয়ে ওঠে, না, আসবে না, মিথ্যে বলেছি আমি। এবার যাও, আমি একা একাই যাবো। প্রিয়া ভিজে জুবুথুবু। সে ভিজতে ভিজতেই এগিয়ে গেল। অন্তু দ্রুত তার কাছে গিয়ে ভেজা হাতের আঙুলে হাত গুজে দিল, আদেশ দিয়ে বলল, চুপচাপ চল, রাস্তায় বখাটেদের অভাব নেই। ভেজা শরীরে রাস্তায় বেশিক্ষণ থাকা যাবে না। অন্তর কণ্ঠটা একটু অন্যরকম শোনালো, একদম গম্ভীর টাইপ। প্রিয়া আর কিছু বলার সাহস পায় না। সত্যি শরীর ভেজা, তার উপর কলেজ ড্রেসটাও সাদা। রাস্তায় বখাটেদের লোভাতুর দৃষ্টির শিকার হবে না তার কোনো গ্যারান্টি নেই। প্রিয়ার নিজের উপর রাগ হচ্ছে। এত ঢং করতে বলেছিল কে? তখন রিস্কায় গেলে কি হতো? সেই তো অন্তর সাথেই যেতে হচ্ছে, তাও হাতে হাত রেখে। প্রিয়া হাতটা মুছড়ে অন্তর হাত থেকে ছুটে বলল, এমনি হাঁটো, হাত ধরতে হবে না। অন্তর থেমে যায়, রাগ দেখিয়ে বলে, ও সরি, আমার হাত তো কালো। আপনার সুন্দর কোমল হাত ধরলে তো অন্যায় হয়ে যাবে। সুন্দর হাতের সাথে অসুন্দর হাত মানায় না, তাই না? কি আশ্চর্য! প্রিয়া কখন কালো ফর্সার তফাৎ দেখালো এখানে? আর এই ছেলেটা নিজেকে কালো বলছে কেন? সে কি কালো নাকি? শ্যামবর্ণী সুদর্শন মানুষকে যে কালো কুৎসিত বলে আখ্যায়িত করবে তার মতো বোকা এই পৃথিবীতে নেই।
কৃষ্ণবর্ণের পুরুষদের মাঝে যে সৌন্দর্য থাকে তা ফর্সা পুরুষদের মাঝে কখনোই পাওয়া যায় না। প্রিয়া আগে না হয় ওকে কালো বলতো, কিন্তু এখন তো ও বোঝে ও তো কালো নয়, বরং একটু বেশিই সুন্দর। হয়তো মনের ভাষা পরিবর্তনের পাশাপাশি চোখের ভাষাও বদলেছে, নয়তো অজান্তে ভালোবেসে ফেলা ছেলেটাকে এত সুদর্শন লাগবে কেন। প্রিয়া বুঝলো অন্তুর অভিমান। সে হাতটা বাড়িয়ে দিল অন্তুর দিকে, মুখ বাঁকিয়ে বলল, নাও ধরো হাত। আমি তোমাকে তেমনভাবে কিছু বলিনি, শুধু শুধু ভুল বুঝছো। অন্তু নাকচ করে দিল। ধন্যবাদ, কিন্তু এই হাত আর ধরছি না। প্রিয়ার রাগ হয়, বেটা তোকে ধরতে দিয়েছি এই বেশি, তুই আবার ফিরিয়ে দিস, যা এবার আর ধরতেই দেব না। মনে মনে এসব বলে হাতটা নামিয়ে নেয়, আর কিছু না বলেই হাঁটতে থাকে। অন্তু পেছন থেকে দৌড়ে এসে আবার সেই আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে দিল। প্রিয়া সরু চোখে তাকায় অন্তুর দিকে। অন্তু চোখে চোখ রেখে বলে,